গাজা বর্বরতায় পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড কৌশল, ফুঁসে উঠল মালয়েশিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। গাজাতে গরু মেরে জুতো দানের মতো করেই চলছে পশ্চিমাদের কাণ্ড কারখানা। একটা ডাবল স্ট্যান্ডার্ড অবস্থা সবখানেই তারা মেনটেইন করে। মুখে বলবে মানবাধিকার লঙ্ঘন সহ্য করা হবে না, আবার তারাই তাদের সাপোর্টে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চলবে, তারপর মজলুমের পক্ষে খাদ্য, পানীয়, বস্ত্র দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বিশ্বে গণতন্ত্র বজায় রেখে রাষ্ট্রসমূহ তাদের দেশ পরিচালনা করুক, এটা চাইবে। আবার তারাই যুগের পর যুগ ধরে আরবীয় সহ অন্যান্য কিছু দেশের রাজতন্ত্র মেনে নেবে। এমন ডাবল স্ট্যান্ডার্ড নীতির উপর চরম ক্ষেপেছে মালয়েশিয়া। গাজায় চলমান বর্বরতার নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের প্রতি আন্তর্জাতিক উদাসীনতা ও দ্বিচারিতারই প্রতিফলন এটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই খবর জানায়। খবরে বলা হয়, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে বলেন, এগুলো গাজায় বর্বরতা আন্তর্জাতিক আইনের পবিত্রতা লঙ্ঘনের প্রত্যক্ষ ফল। সোমবার কুয়ালালামপুরে শুরু হতে যাওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনের প্রাক্কালে মোহাম্মদ হাসান এ বক্তব্য দেন। এমন সময় এই মন্তব্য এলো যখন ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজায় চলতি মাসে আরও তীব্র অভিযান শুরু করেছে। গত 2 মার্চ আরোপিত পূর্ণ অবরোধ কিছুটা শিথিল করলেও অঞ্চলটিতে মানবিক সহায়তা প্রবেশের আহ্বানের পাশাপাশি আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। মোহাম্মদ হাসান বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত বর্বরতা আন্তর্জাতিক উদাসীনতা ও দ্বিচারিতার প্রতিফলন। তিনি বলেন, আসিয়ান চুপ থাকতে পারে না। উল্লেখ্য, মালয়েশিয়া বর্তমানে আসিয়ানের সভাপতির দায়িত্ব পালন করছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আসিয়ানের 10 সদস্য রাষ্ট্রই ফিলিস্তিনিদের অধিকারের প্রতি তাদের দীর্ঘদিনের সমর্থন পুনর্ব্যক্ত করেছিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটির অনেক নাগরিক ফিলিস্তিনিদের সমর্থন করে। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে কুয়ালালামপুর গাজায় ফিলিস্তিনিদের জন্য $1 কোটি বেশি অর্থ সহায়তা ও মানবিক ত্রাণ পাঠিয়েছে। এই যুদ্ধের সূচনা করে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস, যারা ইসরায়েলে একটি হামলা চালায়। সরকারি হিসাবের ভিত্তিতে এএফপির সংকলিত তথ্যানুযায়ী ওই হামলায় 1218 জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক। সেই হামলায় 251 জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়, যাদের মধ্যে এখনও 57 জন গাজায় অবস্থান করছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে এদের মধ্যে 34 জন ইতোমধ্যেই নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত চলমান যুদ্ধে গাজায় 53,901 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের 18 মার্চ থেকে পুনরায় গাজায় হামলা শুরু করে, যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। সেই সময় থেকে ইসরায়েলি হামলায় আরও 3,747 জন নিহত ও প্রায় 10,600 জন আহত হয়েছেন। গাজা উপত্যকার খান ইউনিসে দায়িত্ব পালনরত ব্রিটিশ চিকিৎসকরা অঞ্চলটিকে একটি কসাইখানা হিসেবে বর্ণনা করেছেন। সেখানে তাদের সামনে আসা প্রতিটি রোগী মারাত্মক অপুষ্টির শিকার এবং বোমা বিস্ফোরণে ক্ষত বিক্ষত। ডাক্তার টম পটকার বিশেষায়িত একজন প্লাস্টিক সার্জন। তিনি দগ্ধ রোগীদের নিয়ে কাজ করেন। 16 বার গাজায় গিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন। এবারকার অভিজ্ঞতাকে তার জীবনের সবচেয়ে হৃদয় বিদারক বলে উল্লেখ করেন। এই খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। তিনি স্কাই নিউজকে বলেন, এটা ভয়াবহ, এটি একটি কসাইখানা। আমি এমন ধ্বংস আগে দেখিনি। ডাক্তার পটকারের মতে 2023 সালের অক্টোবর-ডিসেম্বরের তুলনায় এবার ধ্বংস অনেক বেশি ব্যাপক। তিনি এখন আমাল হাসপাতালে কাজ করছেন, কারণ এর আগে যে ইউরোপিয়ান হাসপাতালে তিনি ছিলেন সেটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, খান ইউনিস এখন স্তালিনগ্রাদের মতো দেখাচ্ছে।
চিকিৎসকরা বলছেন, মার্চ থেকে আরোপিত মানবিক অবরোধের ফলে চিকিৎসা সরঞ্জাম ও খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে গাজায়। অনেকে ক্ষুধার্ত অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। সম্প্রতি অবরোধ তুলে নিলেও নিয়ন্ত্রিত উপায়ে ত্রাণ যাচ্ছে, তবে তা একেবারেই সামান্য। ফলে শিশুদের অবস্থা সবচেয়ে করুণ। একটি শিশুর পিঠ ও বুক পুড়ে গেছে, তাকে ভর্তি করা হয়েছে। আরেক শিশুর চোখে ছররাগুলির আঘাতে দৃষ্টিশক্তি হারিয়েছে। ডাক্তার ভিক্টোরিয়া রোজ আরেকজন ব্রিটিশ প্লাস্টিক সার্জন। তিনি জানালেন কিভাবে ইসরায়েলি হামলার ফলে হাসপাতালের বার্ন ইউনিট বন্ধ হয়ে গেছে। পরিস্থিতির ভয়াবহতায় তাদের সহকর্মীরা মাঝ পথে রোগী রেখে নিজেদের পরিবারকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। ভিক্টোরিয়া রোজ বলেন, আমার অ্যানেস্থেটিস্ট নার্স এবং গ্রেইমের অর্থোপেডিক সহযোগী অপারেশন চালু রেখেই চলে যেতে বাধ্য হন পরিবারকে নিরাপদ স্থানে নিতে। ডাক্তার গ্রেইম গ্রুপ আরেক ব্রিটিশ সার্জন। তিনি বলেন, এরা আমাদের মতোই মানুষ, কিন্তু প্রতিদিন বাঁচার যুদ্ধে লড়ছে। এই ফিলিস্তিনি সহকর্মীরা আমাদের মতোই মানুষ, তাদেরও পরিবার আছে, স্বপ্ন আছে, অথচ প্রতিদিন খাবার, পানি, আশ্রয় খুঁজে বের করেই তারা হাসপাতালে হাজির হন। এটাই তাদের জীবন। ইসরায়েল সম্প্রতি খান ইউনিস থেকে মানুষদের সরে যেতে বলেছে। চিকিৎসকরা শঙ্কা করছেন, সেনা অভিযানের সম্প্রসারণের ফলে হাসপাতালগুলো হয়তো সরিয়ে নিতে হতে পারে। ডাক্তার পটকার বলেন, বিশ্বনেতারা আর কত কথা বলবেন? কিছু করুন। নিরপরাধ মানুষ হত্যা হচ্ছে। শিশুদের চোখে সান্ত্বনা নেই, খাবার নেই। এটি সভ্যতার লজ্জা। ব্রিটিশ চিকিৎসকদের এ বিবরণ গাজা উপত্যকার মানবিক বিপর্যয়ের গভীরতা ও ইসরায়েলি আক্রমণের ভয়াবহতা স্পষ্টভাবে তুলে ধরে। গাজায় যে হত্যাযজ্ঞ এবং জাতিগত নির্মূল ও বাস্তুচ্যুতির অভিযান চলছে, তা অতীতের সব মানবতা বিরোধী নারকীয় ঘটনার বিভৎসতার সীমা অতিক্রম করেছে। ইতিহাসের কোনো পর্বে, কোনো দেশে বোমা বর্ষণে বা গুলিতে কিংবা অনাহারে এত শিশুর মৃত্যু ঘটেছে কিনা আমাদের জানা নেই। প্রশ্ন হলো, এর শেষ কোথায়? আদৌ কি শেষ হবে? কিভাবে হবে? ইউনিসেফের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 17,000 শিশু মা বাবা বা পরিবার পরিজন থেকে আলাদা, নিঃস্ব, নিঃসঙ্গ, একাকী। গাজা এখন আর কোনো জনপদ বা লোকালয় নয়। গাজা এখন একটি ধ্বংসস্তূপ, যেন মহাপ্রলয়ের শেষ চিহ্ন। এটা একদা 23 লাখ মানুষের বাসস্থান ছিল। তাদের অধিকাংশই আজ বাস্তুচ্যুত। এই প্রলয়ঙ্কর হামলায় গাজায় প্রায় 40,000 শিশু মা বাবাদের একজনকে অথবা উভয়কে হারিয়েছে। যেসব শিশু বেঁচে আছে তাদের অনেকেই একাধিক যুদ্ধের মানসিক আঘাত বয়ে বেড়াচ্ছে। এদের প্রত্যেকেই জন্মের পর থেকেই ইসরায়েলি অবরোধের দমবন্ধ পরিবেশে বেড়ে উঠেছে, যেখানে তাদের জীবনের প্রতিটি দিনই নিপীড়নের ছায়ায় আচ্ছন্ন। এরই পরিপ্রেক্ষিতে 7 এপ্রিল ছাত্রদের নেতৃত্বে সংগঠিত হল বৈশ্বিক উদ্যোগ দ্য ওয়ার্ল্ড স্টপস, যা গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি গভীর আন্তর্জাতিক সংহতির প্রতিফলন। বিশেষভাবে শিশুদের ওপর বিপর্যয়কর প্রভাব তুলে ধরেছে। এই আন্দোলন শুধু ক্রমবর্ধমান মানবিক সংকটের দিকে মনোযোগ আকর্ষণই করেনি, বরং বৈশ্বিক হস্তক্ষেপের জরুরি প্রয়োজনের কথাও জোর দিয়ে বলেছে। দ্য ওয়ার্ল্ড স্টপস এর মতো আন্দোলনের মাধ্যমে বিশ্বব্যাপী যে ক্ষোভ ও প্রতিবাদ উঠে এসেছে, তা এই নৃশংসতাকে স্বাভাবিক করার প্রচেষ্টার বিরুদ্ধে একটি সম্মিলিত নৈতিক অবস্থানকে প্রকাশ করে। একই দিনে বাংলাদেশেও আমাদের ছাত্ররা পালন করল দ্য ওয়ার্ল্ড স্টপস কর্মসূচি। একটা সময় ছিল যখন শুধু সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই জাতীয় গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে সামিল হতো। ভ্যাট বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়ে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ধারণার অবসান ঘটে। জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণ ও ভূমিকা অতুলনীয় ছিল। আরেকটা লক্ষণীয় বিষয় হল আন্দোলনে তুলনামূলকভাবে বেশি সংখ্যায় ছাত্রীদের অংশগ্রহণ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সচ্ছল বা উচ্চ মধ্যবিত্তের মেয়েরাও এখন রাস্তায় নামছে, এটিও দারুণ উদাহরণ। বুয়েটের ছাত্রী হুমায়রা বিনতে নাসির লিখেছেন, ফেসবুক ওয়ালে প্রতিবার ফিড রিফ্রেশ করলেই গাজাবাসীর ভাগ্য নামক নির্মম বাস্তবতার কাছে হেরে যাওয়া দেখে কিছু সময়ের জন্য আমি ক্ষুব্ধ হই ঠিক, কিন্তু আমার কথিত এমপ্যাথি একটা ক্রাই রিঅ্যাক্টের মাঝেই সীমাবদ্ধ। পুরনো ডায়েরিতে নিজের কিছু নোট দেখে বর্তমান আমিকে খুব নীচ আর হীন মনে হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র ইরফান মজুমদার বলছেন, মনে রাখতে হবে মুসলমান হওয়ার জন্য ফিলিস্তিনিরা নিপীড়িত হচ্ছে না, তারা নিপীড়িত হচ্ছে কারণ তারা ফিলিস্তিনি।
কোনো ধর্ম, মতবাদ, গির্জা, মসজিদ বা মন্দির মানবতার ঊর্ধ্বে নয়, মানবতা সবার উপরে। ফিলিস্তিনের নিরপরাধ মানুষদের জন্য আশীর্বাদ রইল। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আরেক ছাত্রী নৌসেন ফাইজা মিছিলের মধ্যে যমুনা টিভির সঙ্গে সাক্ষাৎকারে বলেন, আমরা এখানে এসেছি তীব্র প্রতিবাদ জানাতে। যেটা হচ্ছে তা অসহনীয় এবং এটা আমরা সহ্য করব না। ফেসবুকে আপলোড করা এই ভিডিওর অসংখ্য ভিউ হয়েছে। ভিডিওটির নিচে তার এক সহপাঠী লেখেন, আই অ্যাম প্রাউড অব ইউ। ফাইজার প্রত্যুত্তর, ভাই, প্রাউড হওয়ার কিছু নাই। আমি আনন্দিত যে আমি আমার ভয়েস রেইজ করতে পেরেছি। সত্যিই তো। আজ গাজা যখন মৃত্যুপুরী, শত শত শিশুর কবরের দেশ, অসংখ্য দুধের শিশু পিতামাতাহীন অনাহারে কান্নারত, তখন আমরা কি করে ঘরে থাকি? ৮০ দশকে কবি হেলাল হাফিজ অশুভ রাষ্ট্রশক্তির বিরুদ্ধে মিছিলে যাওয়ার অপরিহার্যতার কথা বলছিলেন এভাবে, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এমন দুঃসময়ে কিছু একটা না করতে পারলে সারাটা জীবন অনুশোচনার আগুনে জ্বলতে হবে। তাই কবি আরেক কবিতায় সতর্কবার্তা উচ্চারণ করেছেন, মানব জন্মের নামে কলঙ্ক হবে। এরকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই, উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হব। আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ শুধু যদি নারীকে সাজাই। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।